আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টেস্ট পেপার অ্যানালাইসিসের আজকে সিকিউ 3 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা যতগুলা লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত ম্যাথ আছে সবগুলা কনসেপ্ট জেনে যাব এবং আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি আজকে ক্লাসের মাধ্যমে তুমি যে কোনো ম্যাথ ইনশাল্লাহ করতে পারবা। সো আমাদের টেস্ট পেপারে অনেকগুলি দেখা যাচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক ও মিশ্রণের প্রকৃতি সংক্রান্ত গাণিতিক সমস্যা আছে। এতগুলি যদি আমরা ম্যাথ করতে যাই ধারাবাহিকভাবে, এটা খুব ডিফিকাল্ট ইস্যু। আমরা ওই সবগুলা ম্যাথকে একটা ক্যাটাগরি করে ফেলবো যে কোন সময় কোন ঘটনা হলে কেমন পদক্ষেপ নিতে হবে। সো আমাদের আজকে টেস্ট পেপার অ্যানালাইসিস করার আগে আমাদেরকে আগে টাইপ ভিত্তিক ম্যাথগুলি জেনে নিতে হবে, কোন ধরনের ম্যাথ আসলে কি পদক্ষেপ নিতে হবে, এবং আমরা শুরুতে একটা ম্যাথকে ধারাবাহিক করে করে যাব যাতে করে আমার কাছে একদম ব্যাপারগুলা ইজি মনে হয়। চলো আমরা শুরু করি। প্রথমে অঙ্ক করার আগে আমাদেরকে কিছু বিষয় সম্পর্কে বোঝা দরকার। দেখো, আমরা যখনই বিক্রিয়া করার জন্য আমাদেরকে দুটি পাত্র দেওয়া হয়, এই দুটি পাত্রের মধ্যে প্রায় সময় দেখবা যে এক দুই এই দুটি পাত্রের মধ্যে অ্যাসিড এবং ক্ষারের মিশ্রণ থাকে। অ্যাসিড ক্ষার অ্যাসিড ক্ষার, সুতরাং অ্যাসিড ক্ষার বা প্রশমন বিক্রিয়া থাকে। ওই বিক্রিয়াগুলি থেকে আমাদেরকে প্রশ্ন করে লিমিটিং বিক্রিয়ক কোনটি, অথবা আমার কাছ থেকে জানতে চায় যে দুটি পাত্রকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, অথবা আমাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে দুটি পাত্রকে মিশ্রিত করার পর মিশ্রিত পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত। ইভেন তোমাকে এটাও প্রশ্ন করতে পারে দুটি পাত্রকে মিশ্রিত করলে তাতে পিএইচ কত। চলো আমরা ধারাবাহিকভাবে শুরু করি। প্রথমে আমি টাইপ 1 বলে একটা কথা এখানে উল্লেখ করছি, ঠিক আছে? এই টাইপ 1টা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে মানে আমার কাছে প্রেজেন্টেশন হবে যেভাবে তার একটা নমুনা। এখানে একটা অ্যাসিড, এখানে একটা ক্ষার, এটা একটা তার আয়তন, এটাও তার একটা আয়তন। এগুলো কিন্তু ফিক্সড, মানে এগুলো এতটা আমার জন্য প্রবলেম হয় না। প্রবলেমগুলো হয় যে জায়গাটাতে, খেয়াল করো, সেটা হচ্ছে ধরো আমার এখানে আমি এখানে বললাম যে এই অ্যাসিডটা পরিমাণ 2.94 গ্রাম আর এই ক্ষারের পরিমাণটা বললাম যে 4 গ্রাম। দ্যাট মিনস আমার প্রথম টাইপে কি হলো, আমার প্রথম টাইপটা হচ্ছে ডব্লিউ প্লাস ডব্লিউ, ডব্লিউ প্লাস ডব্লিউ, মানে উভয় পাত্রে পদার্থের ডব্লিউর মান দেওয়া আছে। এবং আমরা যদি দেখি টাইপ 2 বলতে যেটাকে বলতেছি আমরা, সেখানে আমরা যদি বলি যে H2SO4 এটার একটা ঘনমাত্রা 0.2 মোলারিটি, আর NaOH এর ঘনমাত্রা মনে করো 0.5 মোলারিটি। তাহলে খেয়াল করো এই টাইপে মানে সব কিছু যদিও আমাদের মিল থাকলেও ঘনমাত্রাটা আমরা এখানে নতুন করে দিয়েছি, যেখানে এটা 0.2, এটা 0.5, তার মানে এটা হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রা এরকম টাইপ। আমরা এখন যদি চিন্তা করি, ধরো এটা বললাম যে আমি 0.03 মোল, 0.03 মোল, আর এটা বললাম 0.1 মোল। তাহলে এখানে কিন্তু পদার্থের পরিমাণগুলিকে আমি মোল সংখ্যা দিয়ে প্রকাশ করছি, অর্থাৎ n+n দেওয়া আছে। এরপর আমি এই পদার্থটার পরিমাণটাকে বললাম যে 1.96%, আর মনে করো এটাকে আমি বললাম যে কথা কথা 0.5 মোলারিটি, অর্থাৎ এখানে আসলো কি পার্সেন্টেজ আর মোলারিটি। এখন এইরকম ওরিয়েন্টেশনগুলা এখানে তোমাকে আমি 4টা দেখাইছি, এরকম তো আরও হতে পারে। যেমন আমরা আরও বলতে পারি যে কোনো একটা পদার্থের ডব্লিউ আর ঘনমাত্রা, ঠিক আছে, বা ডব্লিউ আর মূল সংখ্যা বা মূল আর ঘনমাত্রা মূল সংখ্যা, এরকম অনেক রকমেরই হতে পারে। যেমনই হোক না কেন আমরা এই 4টা বিষয় থেকে অঙ্ক করার সিস্টেমগুলো কিন্তু ভালোভাবে শিখে ফেলবো। এবার আসো, এই যে অঙ্কগুলো যে করব, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমার কি প্ল্যান হওয়া উচিত? যে কোনো কিছুর আগে যেমন আমাদের প্ল্যান লাগে, তেমনি অঙ্ক করার আগে আমাদের একটা প্ল্যান লাগবে। একটা অঙ্ক যত বড়ই হোক না কেন, আমার যদি প্ল্যান মাথায় সেট আপ থাকে, আমি ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো, এই অঙ্ক করার জন্য প্ল্যান, প্রথম প্ল্যান 1 নম্বরে যে কাজটা প্ল্যানে, তোমাকে বিক্রিয়াটাকে সমতা করতে হবে। বিক্রিয়া সমতা মাস্ট।
এই বিক্রিয়ার সমতা সংক্রান্ত তোমরা অনেকেই জানো এবং তোমরা অনেকেই প্র্যাকটিস করছো। সো বিক্রিয়াটাকে সমতা মাস্ট, এটা তোমাকে জানতেই হবে। এটা যদি তুমি না জানো অঙ্ক এটার কোনো লাভ নাই তোমার। এটা হচ্ছে ফরজে আইন, এটা মাস্ট তোমাকে পারতেই হবে। 2 নম্বর যে ব্যাপারটা, তুমি যখন বিক্রিয়াটাকে সমতা করবে এবার তোমার মাথায় থাকবে এই যে দুটি পাত্র, এই দুটি পাত্রের পদার্থের দুটি পাত্রের পদার্থের ডব্লিউ নির্ণয়। মানে আমার কাছে পদার্থ দুটির ডব্লিউ আছে কি না থাকলে বের করতে হবে মাস্ট। তোমার 3 নাম্বার যেটা, এটা করে ফেললে তুমি 3 নাম্বার, এবার তুমি একদম ইজিলি বিক্রিয়া থেকে ইনফরমেশন নিয়ে তুমি লিমিটিং বিক্রিয়ক বের করবা। লিমিটিং বিক্রিয়ক, ওকে, তুমি লিমিটিং বিক্রিয়ক বের করে ফেলছো। লিমিটিং বিক্রিয়ক করে ফেললে তোমাকে যদি কখনো প্রশ্নে বলে উৎপাদের পরিমাণ, উৎপাদ কত, তুমি মনে রাখবা যে কোনো বিক্রিয়ার উৎপাদের পরিমাণ লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভরশীল। সুতরাং আমি যখনই লিমিটিং বিক্রিয়কটা বের করে ফেলবো, এর পরের স্টেপে গিয়ে আমি চাইলে উৎপাদের পরিমাণ, আমি চাইলে কি উৎপাদের পরিমাণ নির্ণয় করতে পারবো। এবং উৎপাদের পরিমাণটা ডিপেন্ড করে কার উপর? লিমিটিং বিক্রিয়কের উপর। এবং অনেক সময় ম্যাথ করার সময় আমাকে বলা হয় যে যে সকল পদার্থগুলি বিক্রিয়া করতেছে তারা যদি 99% বিশুদ্ধ হয় মিনিমাম, তাহলে তারা হচ্ছে এনালার গ্রেডে। এনালার মানে যে সকল পদার্থ 99% পিওর। সো অনেক সময় তোমাকে মানে প্রশ্ন করতে পারে যে বিক্রিয়ায় ব্যবহৃত পদার্থগুলি এনালার কিনা। ওই এনালার ডিসিশনটা তুমি উৎপাদের পরিমাণের শতকরা থেকে ডিসিশন নিতে পারবা। সো আমাকে অনেক সময় এনালারের কথা জিজ্ঞেস করে, আমাকে অনেক সময় উৎপাদের কথা জিজ্ঞেস করে, আমাকে লিমিটিং বিক্রিয়কের কথা জিজ্ঞেস করে। সো এই ধারাবাহিকতায় আমরা কি করতে পারবো? আমরা চাইলে একটা অঙ্ক করতে পারবো। তো আমার এই প্ল্যানটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি আবার বলতেছি, আমার প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া সমতাকরণ, দ্বিতীয় কাজ হচ্ছে দুটি পাত্রে পদার্থের পরিমাণটা নির্ণয় করা, 3 নম্বর কাজ হচ্ছে লিমিটিং বিক্রিয়ক নির্ণয়। লিমিটিং বিক্রিয়ক কে তাকে কিন্তু তোমাকে জানতেই হবে। তারপর হচ্ছে তুমি চাইলে সেখান থেকে উৎপাদের পরিমাণ নির্ণয় করতে পারবো। অ্যান্ড ফাইনালি তুমি চাইলে অ্যানালার কিনা কোনো একটি পদার্থ, যে পদার্থগুলি বিক্রিয়া করতেছে তারা কি অ্যানালার গ্রেডের কিনা, মানে তারা 99% বিশুদ্ধ কিনা, এটা তুমি জানতে পারবা। সো এই যে ব্যাপারগুলোকে কিন্তু আমরা অনেক সময় হিট করি, কোশ্চেনে জানতে চাই, তখন প্ল্যানিং না জানার কারণে কার আগে কি হবে কি না হবে অঙ্ক 2 পৃষ্ঠা হয়ে যাচ্ছে, খুবই টেনশন লাগে কিভাবে মনে রাখবো পরীক্ষার হল পর্যন্ত। সো মুখস্থ দরকার নেই, তুমি জাস্ট বোঝার চেষ্টা করো, প্ল্যানটা বুঝো যে স্যার আসলে কোন ধাপের পর কোন ধাপ। চলো আমরা প্রথমে একটা নমুনা দিয়ে চিন্তা করি। মনে করো আমি তোমাকে এখানে বললাম যে এটা হচ্ছে এই পাত্র বা 1 নং পাত্র, এটা হচ্ছে 2 নং পাত্র। এখন এই দুটি পাত্রের মধ্যে অ্যাসিড এবং ক্ষারের মিশ্রণ রয়েছে। দেখো এটাতে অ্যাসিড, এটাতে এবং ক্ষার। এখন বলা হলো যে দুটি পাত্রকে যদি আমরা যদি এই দুটাকে 1 এবং 2 দুইটাকে যদি মিশ্রিত করি, তাহলে এই মিশ্রণে আমাকে কি কি প্রশ্ন করতে পারে, লিমিটিং বিক্রিয়ক কোনটি, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা সবগুলাই আমরা বলবো। তো আমরা প্ল্যানিং অনুযায়ী যদি বলি যে আমার প্রথম কাজ, একদম সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে বিক্রিয়াটাকে সমতা করা। তো এখানে আমি যখন বিক্রিয়াটাকে সমতা করতে যাব, দেখো আমার এখানে H2SO4 প্লাস NaOH, লবণ হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস পানি। এখন এই বিক্রিয়াটাকে সমতা করো। সবার আগে কিন্তু সক্রিয় মৌল, এই যে সোডিয়াম 1, এখানে 2, 2 দিয়ে গুণ করো। এখানে যেহেতু 2 দিয়ে গুণ হলো, নিশ্চয়ই তাহলে পরিমাণ চেঞ্জ হয়েছে। কার চেঞ্জ হচ্ছে, যেমন এই যে সালফার এখানে একটা, এখানে একটা। সো তারপর হাইড্রোজেনকে চিন্তা করো, হাইড্রোজেন 2টা, 2 2 4, বাট এখানে 2টা, 2 দিয়ে গুণ করো। অক্সিজেন এখানে 4, 4 2 6, অক্সিজেন 2, 4 2 6, মিলে গেল। এবার আসো এটার 1 মোল পরিমাণ, দেখো এখানে পদার্থ কত পরিমাণ 1 মোল, এখানে কত 2 মোল,
এটাও কিন্তু 1 মোল। এই পানি কত মোল? 2 মোল। ওকে, এটা 1 মোল মানে 98 গ্রাম। NaOH এর 1 মোল 40, 2 মোল মানে কত? 80 গ্রাম। আর সোডিয়াম সালফেট তুমি যদি হিসাব করো, সোডিয়াম 23, 2 দ্বিগুণ করো প্লাস 32 প্লাস অক্সিজেন সব মিলায় আমরা যদি হিসাব করি, ধরো এখানে আসবে 142 গ্রাম। ওকে স্যার, প্রথম কাজটা ডান। যে স্যার আপনি প্রথমে বলছেন যে কোনো একটা বিক্রিয়াকে সমতা করা, এবং সমতা করে সমতাকৃত যে ভর সেগুলো বসিয়ে দিলাম। এবার আসো 2 নম্বর যে কাজটা, 2 নম্বর কাজ হচ্ছে আমাদের এটা ছিল যে প্রথমে বিক্রিয়ার সমতা, 2 নম্বর কাজ হচ্ছে ডব্লিউ। এবার আমি ডব্লিউ দেখব। তুমি যদি 1 নং পাত্রে কি আছে? আমার 1 নং পাত্রে আছে কিন্তু আমার 1 নং পাত্রে আছে H2SO4। এই H2SO4 পরিমাণটা আছে 2.94 গ্রাম, এটা কিন্তু দেওয়া আছে। এবং 2 নং পাত্রে মানে যেটাতে আছে মূলত আমার NaOH, সে NaOH এর পরিমাণটা হচ্ছে 4 গ্রাম। ওকে, সো এখানে পদার্থের পরিমাণ কিন্তু দেয়া আছে, তাই আমার কোনো প্যারা নেই। ঠিক আছে, এবার আমরা চলি 3 নাম্বার ঘটনা। যে আমাদের 3 নাম্বার ঘটনা হচ্ছে আমরা এখন লিমিটিং বিক্রিয়কটাকে বের করব। তো বিক্রিয়া থেকে তুমি একটা লাইন লিখবা, যে বিক্রিয়া হতে তোমাকে লাইনটা লিখতে হবে। আমরা যদি বিক্রিয়া থেকে লিখতে চাই যে 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করে কতটুকুর সাথে? 80 গ্রাম NaOH এর সাথে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যে পরিমাণ আমার H2SO4 আছে, কি পরিমাণ আছে? আমার H2SO4 এর পরিমাণ হচ্ছে 2.94। এই 2.94 এর জন্য কতটুকু আমার NaOH দরকার? সো 1 এর জন্য ধরো 1 হলে 80 ডিভাইডেড বাই 98, সুতরাং 2.94। 2 কত? 94। এই 2.94 এটার জন্য কত? এটার জন্য কত আমি সেটা বের করব। তো আমরা যদি দেখি 80 ইন্টু 2.94 ডিভাইডেড বাই 98, তাহলে কতটুকু আসতেছে? ঠিক আছে, আমরা যদি এটা অঙ্ক করি, অঙ্ক করলে আমাদের কতটুকু আসবে? সো এই যে জিনিসটা আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করার পর আমাদের আসবে যে 2.4 গ্রাম। 2.4 গ্রাম NaOH। আমরা সময় সেভ করার জন্য অঙ্কটা ক্যালকুলেশন করে রেখেছি। এই 2.94 গ্রামের জন্য আমার 2.94 এর জন্য 2.4 গ্রাম NaOH প্রয়োজন। খেয়াল করলে দেখবা NaOH হচ্ছে 4 গ্রাম। 4, এই 4 গ্রাম থেকে মাত্র 2.4 লাগবে। কি বুঝলাম? এইটুকু দিয়ে বুঝে গেলাম যে এখানে বিক্রিয়া আসলে NaOH এর পরিমাণটা বেশি, এই পুরো পরিমাণটা শেষ, অথচ এটা মাত্র 2.4 খরচ। তাহলে এখান থেকে তুমি কি বুঝলা? অবশিষ্ট NaOH ছিল 4, ছিল কত? 4, খরচ হইল কত? 2.4, তাহলে বিয়োগ করলে কত? 1.6। তাহলে দেখো, তাহলে এখানে আমি এখানে 4.4 সো এখানে 1.6 গ্রাম যেহেতু অবশিষ্ট রয়ে গেছে, সুতরাং আমরা বুঝতে পারলাম যে এখানে NaOH অবশিষ্ট আছে। আর লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়ক, এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে আমার H2SO4। কেন স্যার? কারণ এটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তাহলে এইখানে আমি বুঝতে পারলাম যে বিক্রিয়াটাতে মূলত আমার লিমিটিং বিক্রিয়ক কে, এটা আমরা জেনে গেছি। এখন আমি এখান থেকে একটা ইনফরমেশন জানতে চাচ্ছি। সেই ইনফরমেশনটা হচ্ছে যে 4 নাম্বার দিলাম আমি এটাকে। এখানে ধরো আমার একটা লবণের পরিমাণ আমি তোমার কাছে দিয়ে দিছি, ঠিক আছে? এই যে এখানে একটা বলছি যে উৎপন্ন লবণ 3 গ্রাম, উৎপন্ন লবণ 3 গ্রাম।
আচ্ছা, তুমি মোটামুটি দুটাকে বিক্রিয়া করে লবণ পাইছো 3 গ্রাম। তাহলে তোমার যে লবণের পরিমাণটা তুমি পেয়েছো, ওই পরিমাণটা কি তুমি কাঙ্ক্ষিত পরিমাণ পেয়েছো কিনা? যেমন একটা বিক্রিয়া করলে লবণ পাওয়া উচিত ধরো 5 গ্রাম, তুমি কি সেই 5 গ্রামের 5 গ্রাম পেয়েছো নাকি তার থেকে কম পেয়েছো? সো এই বিষয়টাকে জানার জন্য আমরা এখন একটু খেয়াল করব যে এখানে আমার উদ্দীপকের কথা হচ্ছে 3 গ্রাম পেলাম, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি অ্যাকচুয়ালি লবণ কতটুকু পাওয়া উচিত। সো আমরা এই যে লিমিটিং বিক্রিয়ক H2SO4 তার উপর চিন্তা করব যে H2SO4 থেকে কি পরিমাণ আমার লবণ পাওয়া যাবে। বিক্রিয়া থেকে বুঝতেছি এটা 142 গ্রাম পাওয়া যাবে, H2SO4 কতটুকুতে 98 গ্রাম থেকে। সো দেখো লবণের পরিমাণ, আমি এবার একটু লবণের পরিমাণটা বের করি। লবণের পরিমাণ নির্ণয়, লবণের পরিমাণটাকে নির্ণয় করতে গিয়ে আমি বললাম যে 98 গ্রাম H2SO4 থেকে লবণ কতটুকু পাবো? লবণ পাবো আমরা 142 গ্রাম। ওকে, সুতরাং 1 গ্রাম থেকে লবণ পাবো 142 ডিভাইড বাই 98। সুতরাং আমার H2SO4 ছিল কতটুকু? 2.94। এই 2.94 গ্রাম থেকে লবণ পাবো 142 গুণ 2.94 ডিভাইড বাই 98। এটা ক্যালকুলেটর দিয়ে যখন তুমি অঙ্ক করবা তখন অঙ্ক করার পর তুমি পাচ্ছ এখানে 4.26 গ্রাম। কত? 4.26 গ্রাম। তাহলে আমি যদি এখানে 4.26 গ্রাম লবণ পাওয়ার কথা, সেখানে আমি পেলাম কত গ্রাম? 3 গ্রাম। সো তাহলে আমরা এখন যে কাজটা করব, আমাদের এইখানে লবণ প্রাপ্তির পার্সেন্টেজটাকে আমরা বের করব। যে স্যার আমরা পেলাম লবণ কতটুকু? আমরা পেলাম লবণ এখানে 4.26, কিন্তু আমাদের লবণ এখানে উদ্দীপকে বলছে কত? 3। তাহলে দেখো শতকরা, আমি এখানে শতকরা কতটুকু পেলাম? তাহলে আমার লবণটা মোট উপাদান পাওয়া উচিত কথা 4.26, কিন্তু আমি পেলাম কত গ্রাম? 3 গ্রাম। শতকরার জন্য কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। এবং আমরা যদি এটা গুণ করি, এটা ক্যালকুলেটরে আমাদের মান আসবে কত? 70। ক্যালকুলেটর আসবে কত আমার? 70%। তাহলে একটা খেয়াল করো, উৎপাদের পরিমাণটা তুমি কিন্তু 70% পেয়েছো। তার মানে যদি বিক্রিয়ক পদার্থগুলি তারা অ্যানালাগ গ্রেডের হতো, তাহলে আমার উৎপাদের পরিমাণ হতো কত? 99%। সো এই কথা থেকে আমি ডিসিশন নিতে পারি যে এখানে আমার যে বিক্রিয়কগুলি তারা অ্যানালাগ গ্রেডের না, তারা আমার অ্যানালাগ গ্রেডের না। সো এখান থেকে প্রশ্নগুলোকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা কি করলাম। প্রথমে বিক্রিয়াকে সমতা করলাম, তারপর পদার্থের পরিমাণ দেওয়া আছে সেটাকে লিখলাম, তারপর লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করলাম, এরপর লবণের পরিমাণ নির্ণয় করলাম, দেন লবণটা শতকরা পরিমাণ কতটুকু সেটা বের করলাম। এই লবণের উৎপন্ন শতকরা থেকে আমি বিক্রিয়কগুলি অ্যানালগ গ্রেডের কিনা বুঝতে পারলাম যে আমার যে পদার্থগুলি তারা অ্যানালগ গ্রেডের না। অ্যানালগ গ্রেডের হতে হলে কত হবে? 99%। এখন এই প্রশ্নটার মধ্যে আমি যদি একটু চেঞ্জ আনি, কিরকম চেঞ্জ খেয়াল করো। আমি এখন এখানে এই যে দেখো, এখানে আমার যেটা এখানে 2.94 গ্রাম ছিল, আমি যদি এটাকে চেঞ্জ করি, এখন আমি যদি এখানে বলি যে এটা ঘনমাত্রা 0.5 মোলারিটি, বা সরি এটা 0.2 দিলাম আর এটা দিলাম 0.5 মোলারিটি, কি হবে? প্রোটোকল অনুযায়ী সব ঠিক আছে, বাট পরিবর্তন কোথায়? তোমাকে এটা বোঝা উচিত। পরিবর্তনটা কোথায়? আমার পরিবর্তনটা হচ্ছে এই জায়গাটাতে। দেখো এই জায়গাটাতে এই পদার্থের পরিমাণগুলো আমার এখন দেয়া নেই। সো আমি যখন এই পদার্থের পরিমাণগুলোকে বের করব, যেমন আমার H2SO4 ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমার সূত্র কি? SMB ডিভাইডেড 1000। S এর মান দেওয়া আছে 0.2, M এর মান হচ্ছে 98, B এর মান হচ্ছে 150 ডিভাইডেড বাই 1000। এবং ক্যালকুলেটরে যখন তুমি ইনপুট দিবা দেখবা এটার মান হচ্ছে 2.94 গ্রাম। আর NaOH এর ক্ষেত্রে ঠিক সেম ভাবে
এটা তুমি যদি একইভাবে তুমি অঙ্কটা করো যে S 0.5, M এর মান হচ্ছে 40 আর B এর মান হচ্ছে 200 ডিভাইড বাই 1000, এখানে আসবে এটা 4 গ্রাম। বাকি সব কিছু আবার আগের মতো। তাহলে এই যে দেখো এটা ছিল টাইপ 2, মানে আমাকে যদি টাইপ 2 দেয় আমি কি করব? এই যে আমাদের টাইপ 2 অনুযায়ী দিলে এভাবে আমাদের বাকি সব কথা ঠিক আছে। ধরো আমাকে এখানে এটা গণমাত্রা দিল না, আমাকে এটা দিল মোল সংখ্যায়। তো আমি এটা দিলাম যে তোমার, ধরো আমি এটা দিলাম 0.03 মোল আর এটা দিলাম 0.1 মোল। তাহলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা কি হবে, মানে পদার্থের পরিমাণটা কিভাবে বের করব? আমরা সবাই একটা সূত্র জানা আছে আমাদের। সূত্রটা হচ্ছে মোল সংখ্যা সমান সমান W বাই M, যেখানে W সমান N ইন্টু M। N ইন্টু কি? M। N ইন্টু M। সুতরাং W সমান যেহেতু N ইন্টু M, তাহলে আমি যদি এখানে চিন্তা করি H2SO4 এর মোল সংখ্যা 0.03 ইন্টু 98 গুণ করবা, দেখবা যে তাও আসবে 2.94 গ্রাম। 2.94 গ্রাম। ওকে। আর তুমি যদি সেম ভাবে এটাকে তোমার মোল সংখ্যাকে 0.1 কে তার আণবিক ভর 40 দিয়ে গুণ করো, তাহলে আসবে 4 গ্রাম। বাকি সব আগের মতো, বাকি সব কিন্তু তার আগের মতো রয়ে গেল। ধরো এটা এখন আর মূল সংখ্যায় আমি দিলাম না, ধরো এটাকে আমি চেঞ্জ করলাম, এটাও আমি চেঞ্জ করলাম মনে করো। ধরো এটাকে আমি দিলাম যে 1.96%, আর এটাকে দিলাম যে আমি 0.5 মোলারিটি। আবার কি করব? তাহলে এই যে দুটি পাত্রের মধ্যে কোথায় কি পরিবর্তন হচ্ছে একটু খেয়াল করি আমরা, একটু খেয়াল করি, এরপরে আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস চলে যাব। প্রথমে আমরা যদি খেয়াল করি 1 নং পাত্রে যেহেতু একটা নতুন প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, তাকে একটু ভালোভাবে চিন্তা করা উচিত। পার্সেন্টেজ দেয়া আছে, তাহলে পার্সেন্টেজ যদি দেয়া থাকে, দেখো এখানে তোমাকে প্রথমে কিন্তু গণমাত্রা বের করতে হবে, এবং এটার সূত্র আমি বলছিলাম tan x বাই m। গণমাত্রার সূত্র কি? tan x বাই m। শতকরা থেকে গণমাত্রা নিয়ে মোলারিটিতে নেওয়ার সূত্র হচ্ছে tan x বাই m। তাহলে খেয়াল করো, tan ইন্টু 1.96 ডিভাইডেড বাই আণবিক ভর 98, দেখো এখানে আসবে 0.2 মোলারিটি। 0.2 মোলারিটি। তাহলে এখন 0.2 মোলারিটি থেকে তুমি যদি এই 1 নং পাত্রে তুমি যদি W এর মান বের করতে চাও, ওই যে আবার S M B ডিভাইডেড 1000 সব মান বের করার পর আবার 2.94 গ্রাম। এখন আমি তো এখানে অলরেডি সবকিছু আগের মতো করে রাখছি, কারণ এই পরিবর্তনগুলা এই প্রবলেমগুলো সেম এভাবেই হবে। এখন ভাইয়া 2 নং পাত্রে কি হবে? ওই যে 2 নং পাত্রে সেম গণমাত্রা দেওয়া আছে, W সমান S M B ডিভাইডেড 1000, দেখবা যে এখানে আসবে কত? 4 গ্রাম। বাকি সবকিছু আবার আগের মতো। লিমিটিং বিক্রিয়ক বলে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা, তারপর যদি আমাকে মিশ্রণ প্রকৃতি বলে মিশ্রণ প্রকৃতি নির্ণয়, আমাকে যদি বলা হয় যে লবণের উৎপন্ন লবণ তার পরিমাণ কত বা তার শতকরার পরিমাণ কত, তা বলা হলো সেটিকে অ্যানালগ গ্রেডের কিনা, সব কিছুকে অ্যাট এ গ্ল্যান্স চিন্তা করা যাবে। সো আমরা এখান থেকে মোটামুটি অঙ্কের একটা ধারণা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার চলো আমরা আমাদের মূল যে জিনিসটা সেটাতে চলে যাই। আমাদের মূল জিনিসটা হচ্ছে আমাদেরকে অঙ্ক করতে হবে, এবং আমাদেরকে অঙ্ক করতে হবে কোত্থেকে? আমাদেরকে অঙ্ক করতে হবে টেস্ট পেপার থেকে। সো আমরা যদি এই টেস্ট পেপার থেকে অঙ্ক করি, খেয়াল করো আজকে আমাদের যে আইটেমটা ছিল, আমরা বলেছিলাম আমাদের আইটেমটা ছিল মূলত মিশ্রণের প্রকৃতি ও লিমিটিং বিক্রিয়ক। সো প্রথমেই চলে আসি আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রশ্ন। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যেটা আলোচনা করছি এটা হচ্ছে মানে এই প্রবলেমগুলোর মন্ত্র। এখন যেটা করব এগুলো অ্যাপ্লিকেশন। মানে যদি আমি রাত শুধু টেস্ট পেপার সলভ করতেই থাকি তাও তো হচ্ছে না। আমার অনেক সাবজেক্ট, আমার অনেক পড়া, সময় কম। তো এমন টেকনিক করো যে অল্প পড়েও যেন তুমি সব অ্যান্সার করতে পারো। তো এতক্ষণ আমাদের ছিল যে মোটামুটি অ্যাট এ গ্ল্যান্স আলোচনা। এবার চলো আমরা পড়বো অ্যাপ্লিকেশন।
দেখো আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে একটা প্রশ্ন বলছে, সেই প্রশ্নটা হচ্ছে যে এ প্লাস বি মিশ্রণের প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে কিন্তু আমার কাছে চাইছে কি মিশ্রণের প্রকৃতি। ওকে, নো প্রবলেম। প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটাকে সমতা করো, করে ফেলো। আমি যদি প্রথমে বিক্রিয়াটাকে সমতা করি, একটা অ্যাসিড আছে, ক্ষার আছে। দেখো এই ক্ষার অ্যাসিড বিক্রিয়া করলে লবণ এবং পানি, এবং এটা একদম ইজি বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোতে তোমার তেমন কোনো কাজ করাই লাগে না। এটা একটা হাইড্রোক্সাইড দিয়ে ক্ষার, একটা H+ দিয়ে অ্যাসিড, এরকমগুলা সমতা অটো হয়ে যায়। আচ্ছা, এটা কিন্তু 56 গ্রাম, এটা হচ্ছে 36.5 গ্রাম। তোমাদের এগুলো অলরেডি জানা আছে। সো স্যার প্রথম কাজ কোনটা? প্রথম কাজ হচ্ছে এই যে সমতা করে ফেললাম। এবার আসো দ্বিতীয় কাজ। 2 নম্বর কাজটা স্যার কি বলছেন? এই যে পাত্রগুলিতে পরিমাণ ঠিক আছে কিনা। যেমন এই পাত্রে দেখো, এই পাত্রে কি আছে? HCl। তাহলে এই পাত্রে HCl এর ডব্লিউ কত আমাকে সেটা বুঝতে হবে। গণমাত্রা দেওয়া আছে, সূত্র হচ্ছে SMB/1000। দেখো S এর মান 0.5, M এর মান 36.5, B এর মান হচ্ছে 40/1000। তুমি ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করলে দেখবা যে এটা তুমি ক্যালকুলেটর মারলে আসবে 0.73 গ্রাম। আমরা সময়কে সেভ করার জন্য আনসারগুলো কিন্তু রেডি করে রাখছি, জাস্ট তুমি কনসেপ্টটা বুঝো। এরপরে স্যার বি পাত্রে কি খবর? এই পাত্রটা তো বুঝলাম, বি পাত্রে তো আছে KOH, ঠিক আছে। তাহলে তার জন্য ডব্লিউ ডাইরেক্ট মান বসাই দিই। এস এর মান ডেসিমোলার, খেয়াল করা উচিত, ডেসিমোলার মানে 0.1। এস এম আণবিক ভর 56 পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে কস্টিক পটাশ। কি নাম? কস্টিক পটাশ। SMB আয়তন কত? 80/1000। এটাকে ক্যালকুলেটর করো, এটাকে ক্যালকুলেটর করলে আমরা মান পেয়ে যাব যদি আমরা এটাকে ক্যালকুলেটর করি 0.45 গ্রাম। আমি আবার বলতেছি, তোমাদের সুবিধার্থে আমি ক্যালকুলেটর মানগুলি আগে রেডি করে রেখেছিলাম। এখন এই যে আমার কিন্তু ওই প্ল্যানের মধ্যে 2টা কাজ ডান, স্যার 2টা কাজ করে ফেলছেন। এবার স্যার 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ কি? লিমিটিং বিক্রিয়া। তুমি দেখো এটা 56 গ্রাম, এটা 36.5 গ্রামের সাথে বিক্রিয়া করো। তো এটা আমি লিখবো বিক্রিয়া হতে বোঝাই যাচ্ছে যে 56 গ্রাম KOH এর সাথে বিক্রিয়া করবে কত? 36.5 গ্রাম HCl। সো আমরা এখান থেকে যদি বের করতে চাই 1 গ্রামে কত? 36.5/56। এন্ড আমার KOH এর পরিমাণ, এই দেখো KOH এর পরিমাণ বের করছি 0.45 গ্রাম। এই 0.45 গ্রাম এটার জন্য মান বের করো। 36.5 ইন্টু 0.45/56। তো এটাকে আমরা ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করি, তাহলে আসবে যে 0.29 গ্রাম, 0.29 গ্রাম HCl। তাহলে কি বুঝতে পারলাম? এখানের যে 0.45 গ্রাম KOH মানে সম্পূর্ণ KOH এর জন্য আমার HCl দরকার মাত্র 0.29। 0.29। তাহলে কি বুঝতে পারলাম? যে পুরো জিনিসটা বিক্রিয়া করবে 0.29 গ্রাম HCl এর সাথে, অথচ আমার HCl হচ্ছে 0.73 গ্রাম। তার মানে আমার HCl এর পরিমাণ বেশি আছে দ্রবণে, তার মানে কিছু পরিমাণ কি হবে? অবশিষ্ট থাকবে। তাহলে আমি যদি বলি অবশিষ্ট HCl টোটাল ছিল কত? টোটাল ছিল 0.73 মাইনাস খরচ হলো 0.29, বিয়োগ করো 0.44 গ্রাম। এই তো 0.44 গ্রাম HCl দ্রবণে রয়ে গেছে, আর সম্পূর্ণ KOH খরচ হয়ে গেছে। প্রশ্ন করছে মিশ্রণের প্রকৃতি, যেহেতু দ্রবণে এখনো রয়ে গেছে কি অ্যাসিড, মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। লিমিটিং বিক্রিয়ক কে? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে KOH। লিমিটিং বিক্রিয়ক কেন KOH? কারণ সে বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। এখানে আমাকে কোনো উৎপাদের কথা কিছু বলেই নেই। দেখো অঙ্কটা একদম সহজ সাবলীলভাবে, একে আমরা সমতা করছি, 2 পদার্থ পরিমাণ দেখছি, 3 বিক্রিয়ক নিছি, 4 আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম। এই তো
তাহলে এটাও ছিল যে আমাদের ফৌজদারহাট ক্যাডেট কলেজের একটা কোশ্চেন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ফেনী গার্লস ক্যাডেট কলেজ, এবং এই প্রশ্নটা সিলেট বোর্ড 2023-এও এসেছিল। সো খেয়াল করো, এখানে কিন্তু তোমাকে 25 গ্রাম দেয়া আছে, এখানেও তোমাকে 25 গ্রাম দেওয়া আছে, অর্থাৎ দুটো জিনিসই কিন্তু 25 ডব্লিউ ডব্লিউ, তার মানে এটা কোনটা, এটা আমার হিসেবে ডব্লিউ 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 ডব্লিউ, ঠিক আছে। তাহলে ডব্লিউ ডব্লিউ এই কনসেপ্টেও আমি যদি চিন্তা করি, প্রথমে বিক্রিয়াটা দেখো, আমার যদি দেখি আমি বিক্রিয়াটা এই যে আবার আগের মতো অ্যাসিড ক্ষার, নাইট্রিক অ্যাসিড প্লাস NaOH, সোডিয়াম নাইট্রেট, লবণ প্লাস পানি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বিক্রিয়াগুলো একদম সোজা, মানে এগুলোর জন্য এত বেশি প্যারা নেওয়াও লাগে না। তাহলে এখানে আমরা যদি দেখি যে নাইট্রিক অ্যাসিড 1 মোলের ভর হচ্ছে 63 গ্রাম, হিসাব করে দেখবা হাইড্রোজেন 1, 14 × 15 348, তারপর এটা হচ্ছে 40 গ্রাম। ওকে নাইস, এটা 1 নম্বর কাজ শেষ, ইজিলি 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজে আসি। তো 2 নম্বর কাজটা কি? 2 নম্বর কাজটা হচ্ছে ডব্লিউ দিয়ে আছে কিনা, যেমন এ পাত্রে কি আছে, এ পাত্রে আছে HNO3 দেয়া আছে 25 গ্রাম, ভালো লিখে রাখলাম। বি পাত্রে ডব্লিউ কে আছে কিনা, NaOH এর আছে কত, 25 গ্রাম। মানে এটা কিন্তু না করেও পেয়ে গেলাম, সো আমার এত প্যারা নাই, এটা সোজা অঙ্ক হয়েছে, এটা সোজা, কাজ কম। এবার আসি, আমরা যদি এখান থেকে চিন্তা করি যে ওই যে লাইনটা লিখবো বিক্রিয়া হতে, বিক্রিয়া হতে কিন্তু একটা লাইন আছে, তুমি সেটা বলতেই পারো 63 গ্রাম। আমি যদি বলি যে 63 গ্রাম HNO3 এটার সাথে বিক্রিয়া করে কতটুকু, 40 গ্রাম NaOH। তো তুমি এখান থেকে কি জানতে চাচ্ছ, নাইট্রিক অ্যাসিড এই 25 গ্রামের জন্য কতটুকু, তাহলে 1 এর জন্য 40/63, এবং 25 এর জন্য কতটুকু, তাহলে এই তো 25, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে থাকো, তুমি ক্যালকুলেটর ইউজ করতে করতে পেয়ে যাবে 15.87 গ্রাম। তাহলে 15.87 গ্রাম এটা হচ্ছে NaOH খরচ হবে। কিন্তু আমার এখানে আছে কত, 25, তাহলে তো এখানে অবশিষ্ট থাকবে ক্ষার। দেখো এই অবশিষ্ট NaOH কত, টোটাল হচ্ছে 25, খরচ হলো 15.87 গ্রাম। তাহলে এখানে তুমি যদি বিয়োগ করো আনসার পাবো যে 9.13 গ্রাম। তাহলে দ্রবণে অলরেডি ক্ষার অবশিষ্ট আছে, দ্রবণের প্রকৃতি হবে কি, অবশ্যই ক্ষারীয়, এবং লিমিটিং বিক্রিয়া কি হবে, অম্ল, HNO3। তাহলে দেখো একদম ইজি ম্যাথ, আমরা যেভাবে বলছি ঠিক ওই স্টেপ বাই স্টেপ হয়ে গেল। এটা ফেনী গার্লস ক্যাডেট এবং আমাদের সিলেট বোর্ডে এসেছিল। এরপরে আমরা চলো আরেকটি প্রশ্ন দেখে আসি বরিশাল ক্যাডেট কলেজের। বরিশাল ক্যাডেট কলেজের এই প্রশ্নটি আবার বরিশাল বোর্ড 2023-এও আসছে। আমরা এখন জানবো বরিশাল ক্যাডেট কলেজের এই প্রশ্নটা, এটা মূলত বরিশাল বোর্ড 23 সালেও আসছিল। তো আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বরিশালের এই প্রশ্নটাতে দৃশ্যকল্প দুটি দেয়া আছে, এই দুটি দৃশ্যকল্প আমরা একটু দেখে আসি। প্রথম দৃশ্যকল্পে আসলে আমরা মানে এটা আরেকটা কন্টেন্টের আজকের সাথে, আজকে যেটা আমরা পড়াচ্ছি মূলত লিমিটিং, কিন্তু এই দৃশ্যকল্পটা আমাদের আইটেম 2 ছিল, সেখানে আমরা আণবিক সংকেত নির্ণয় শিখেছি। সো ওখানে তুমি দেখবা যে এখানে অঙ্কটা করলে, এটা আমরা করছিলাম অঙ্ক, এই অঙ্কটা করলে পাবা যে এই X হচ্ছে H2SO4, যাই হোক ঠিক আছে, তার মানে X হচ্ছে H2SO4, এটা আগে নিশ্চিত হওয়া গেল। বলা হচ্ছে যে 0.2 মোল X উদ্দীপকের পাত্রে দ্রবণে যোগ করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আবার আগের মতো আমরা একটু দেখি, আমরা যদি আবার প্রথমে বিক্রিয়াটা করে ফেলি, বিক্রিয়াটাতে দেখা যাচ্ছে যে X মানে যদি H2SO4 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট, লবণ প্লাস পানি। এই তো এখন আমার যেটা দ্বিতীয় ইস্যু সেটা হচ্ছে যে এখানে মানে পদার্থ দুইটার ডব্লিউ পরিমাণটাকে নিয়েই আমার টেনশন। তো এখানে এই পাত্রটাতে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ডব্লিউ কিন্তু আমার জানা আছে, ডব্লিউ হচ্ছে 20 গ্রাম। কিন্তু আমার জন্য এক্সের মানে সালফিউরিক অ্যাসিডের, তো আমি যদি H2SO4 এর ডব্লিউ বের করতে চাই, এখানে দেখা যাচ্ছে যে মোল সংখ্যা দেওয়া আছে, আমরা শিখে আসছি যে মোল সংখ্যার সাথে
আণবিক ভর যদি গুণ করি তাহলে ডব্লিউ এর মানটা চলে আসবে। এখানে দেওয়া আছে 0.2 ইন্টু আমার আণবিক ভর 98। সো এটা যদি আমি গুণ করি সেখানে পাবো 19.6 গ্রাম। তাহলে আমার H2SO4 পরিমাণ পেয়ে গেলাম 19.6। আমার কাছে চাইছে যে লিমিটিং বিক্রিয়ক, তাহলে এই লিমিটিং বিক্রিয়কটাই কিন্তু আমরা নির্ণয় করার জন্য পরের যে স্টেপটা সেটা সবাই আমরা জানি যে আমাদের এখানে H2SO4 এটা কিন্তু 98 গ্রাম, ঠিক আছে। তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হচ্ছে 40, 17 দুগুণ 34, 74 গ্রাম। সো আমরা এখানে বলতেই পারি যে 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করবে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সো সেখান থেকে আমরা বের করব একে কত, আর আমার H2SO4 যত কত 19.6। এই 19.6 গ্রাম H2SO4 এটার জন্য আমার কতটুকু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দরকার ক্যালকুলেশন করলে তুমি এটা ক্যালকুলেটর ইউজ করলে পাবা যে 14.8 গ্রাম, 14.8 গ্রাম এতটুকু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তোমার প্রয়োজন। অথচ আমার আছে কত গ্রাম, 20 গ্রাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে, তার মানে কিছু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি হবে, অবশিষ্ট থাকবে। এখানে টোটাল 20 থেকে 14.8 যদি বিয়োগ করি, এটুকু যেটা 5.2, এটা হচ্ছে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি থাকবে, অবশিষ্ট থাকবে। তো বিষয়টা কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে, তার মানে শেষ হয়ে যাবে আমার সালফিউরিক অ্যাসিড, লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড, আর মিশ্রণের প্রকৃতি অবশ্যই ক্ষারীয়। সো এই প্রশ্নটা অশেষ, এটা একদম আমরা ইজিলি করে ফেলছি। এবার আসো আমাদের পরবর্তী প্রশ্নটা, এটা হচ্ছে রংপুর ক্যাডেট কলেজের কোশ্চেন। এখানে দেখো একটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে এস এর মান দেওয়া আছে আর এখানে ডব্লিউ। সো এটা হচ্ছে এস আর ডব্লিউ, সুতরাং একটাতে কাজ করতে হবে, একটাতে কাজ করা লাগবে না। সো বলা হচ্ছে যে একটু একটু নতুন কথা জানতে চাইছে যে মিশ্রণের ঘনমাত্রা, মানে দুটি পাত্রকে যদি আমি মিশ্রিত করে ফেলি তাহলে ওই মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে, মানে যে অবশিষ্ট থাকবে পদার্থ, সে অবশিষ্ট পদার্থ ওই পাত্রের দ্রবণে ঘনমাত্রা কত। আমরা যদি আমাদের ধারাবাহিক চিন্তা ভাবনা অনুযায়ী আবার করতে থাকি আমাদের এই প্রশ্নটা, আমাদের এই প্রশ্নে একটাতে আছে NaHCO3, এটার নাম কিন্তু বেকিং পাউডার। তো এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বেকিং পাউডার, ঠিক আছে। তাহলে এই যে NaHCO3 বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, এই যৌগটার সাথে আমার অ্যাসিডের বিক্রিয়া HCl। একটা বেসিক কথা মনে রাখতে হবে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে অ্যাসিড বিক্রিয়া করলে লবণ পানি কার্বন ডাইঅক্সাইড, লবণ পানি কার্বন ডাইঅক্সাইড, মুখস্থ, লবণ পানি কার্বন ডাইঅক্সাইড। লবণটা হবে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, এবং এটা সমতা হচ্ছে এভাবে একযোজি একযোজি। সো এদের মধ্যে কোনো রকম আর কোনো পরিবর্তন নাই। আমার এখন যে কাজটা করতে হবে, এই যে এখানে তার পরিমাণ হচ্ছে 36.5 গ্রাম সোডিয়াম, 23, হাইড্রোজেন 1, কার্বন 12, অক্সিজেন 3 16, 48, টোটাল তুমি যোগ করবা, যোগ করলে এটা আসবে 84 গ্রাম। তাহলে দেখো আমি আমার প্রথম কাজ সম্পন্ন করলাম, যে প্রথমে বিক্রিয়াটাকে সমতা করো, সমতা করার পর কি করো, যে সমতাকৃত ভরগুলি লিখো। এবার যে কাজটা, এবার যেটা করতে হবে, এটা হচ্ছে আমার কোনো পাত্রে যদি ডব্লিউর পরিমাণ বের করা না থাকে সেটা বের করতে হবে। দেখো এখানে আমি যদি পাত্র 1 এর কথা বলি, পাত্র এ তে কে আছে, HCl। তো এই যে HCl এর ডব্লিউ লাগবে, ডব্লিউ দেয়া নাই, SmB/1000, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমি যদি এখানে বসাই, এস এর মান হচ্ছে 0.5, এম এর মান 36.5 ইন্টু বি এর মান 300/1000। এখন এই ক্যালকুলেশন করলে তুমি ক্যালকুলেটর পাওয়া যাবে 5.47 গ্রাম, এটা হচ্ছে ক্যালকুলেটরে তুমি পাবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু বি পাত্রের কি অবস্থা, পাত্র বিতে কিছু করা লাগবে না, কেননা পাত্র বিতে আমার Na
HCO3 এর পরিমাণ দেওয়া আছে কত 4.4 গ্রাম 4.4 গ্রাম 4.4 গ্রাম। তাহলে আমি একটা পাত্রের পরিমাণ বের করছি আর একটা পাত্রের পরিমাণ আমার জানা আছে উদ্দীপকতে। এখন আমার মূল কাজটা কি? এখন আমার মূল কাজটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কটাকে নির্ণয় করে ফেলা। সো আমি যদি বলি যে এখানে বিক্রিয়া থেকে তুমি বিক্রিয়া হতে বলতে পারবা কি বলবা 84 গ্রাম NaHCO3 এর সাথে বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl। সুতরাং 1 গ্রামের সাথে কত, এটা হচ্ছে নর্মালি আমরা করব। আমাদের মুখ্য টার্গেট হচ্ছে আমরা এই যে আমাদের মূল টার্গেট যেটা আমাদের NaHCO3 যে 4.4 গ্রাম, ধরো এটার সাথে কতটুকু HCl লাগে সেটা বের করতেছি ইন্টু 4.4 গ্রাম। তারপর ক্যালকুলেটর ব্যবহার করব, ব্যবহার করার পর আমার এটা আসলো যে 1.91 গ্রাম। 1.91 গ্রাম HCl, এতটুকু কিন্তু আমার কি HCl খরচ হয়েছে। সো HCl যদি 1.91 খরচ হয় তো অবশিষ্ট কতটুকু, আমি যদি আগে অবশিষ্টটা বের করি। সো আমার অবশিষ্ট HCl কত, টোটাল HCl ছিল আমার 5.47, খরচ হলো আমার 1.91 গ্রাম। সুতরাং আমার অবশিষ্ট HCl হচ্ছে 3.56 গ্রাম। 3.56 গ্রাম। এখন এটুকু হচ্ছে আমার অবশিষ্ট অ্যাসিড। এখন ফাইনালি আমার কাছ থেকে একটা কথা জানতে চাইছে, সেই কথাটা কি যে দুটি পাত্রকে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। তাহলে দ্রবণে কিন্তু এখন শুধু অ্যাসিড আছে, ক্ষার তো নাই। তাহলে দ্রবণের ঘনমাত্রাটাই হচ্ছে মূলত কার ঘনমাত্রা, এই যে অ্যাসিড যে পরিমাণ আছে তার যে পরিমাণ ঘনমাত্রা, এটাই আমাকে বের করতে হবে। যেহেতু দ্রবণে এখন অবশিষ্ট আছেই শুধু অম্ল, তাহলে এই অম্ল পরিমাণটা দ্রবণের তার ঘনমাত্রা কত তুমি সেটাই বের করবা। আমরা নর্মালি যদি বলি যে ধরো আমরা এখন বলবো দ্রবণের ঘনমাত্রা, ঘনমাত্রা বের করার জন্য সূত্র ছিল H সমান W/mb ইন্টু 1000। ওকে, এখন এই সূত্র অনুযায়ী W তো আমার অবশিষ্ট অম্লের আছে 3.56, ঠিক আছে। M আণবিক ভর কত HCl এর 36.5, আচ্ছা, ইন্টু আমার যে আয়তন। এখন দেখো এটা ছিল 300, এটা হচ্ছে 250। মিশ্রিত দ্রবণে কিন্তু মানে HClটা আছে টোটাল 550 আয়তনে, এই যে তাহলে 550 আর উপরে 1000 তো আছেই। সো এই ব্যাপারগুলি ক্যালকুলেটরে যখন আমি ইনপুট দিব তখন আমার আসছে 0.18 মোলারিটি, 0.18 মোলারিটি। তাহলে এভাবে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছিয়ে গেলাম। বাট আমাকে যদি বলতো মিশ্রিত দ্রবণের পিএইচ কত, মানে আমাকে যদি বলতো যে পিএইচ কত, খেয়াল করো আমাকে বলছে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত, মানে আমাকে যদি বলতো পিএইচ কত, তখন আমি কি করতাম? দেখো তুমি কিন্তু অবশিষ্ট যে অ্যাসিডটা সেই অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করছো 0.18 মোলারিটি, ঠিক আছে। এখন এই অ্যাসিডটা থেকে H প্লাস পাবা, Cl মাইনাস পাবা, অ্যাসিডের ঘনমাত্রা 0.18 মোলারিটি, সেখান থেকে HCl 1 মোল থেকে H প্লাসও 1 মোল, সো H প্লাসেরও ঘনমাত্রা কত 0.18 মোলারিটি। এখন পিএইচ সংক্রান্ত সূত্র কি জানি আমরা, হোয়াট ইজ পিএইচ? পিএইচ সমান মাইনাস লগ অফ H প্লাসের ঘনমাত্রা। সো আমার এইখানকার অ্যাসিডের মানে ঘনমাত্রা কত পাইছি 0.18, তাহলে মাইনাস লগ 0.18 যদি তুমি ইনপুট দাও তোমার ক্যালকুলেটর 0.74, 0.74, এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার। সো তাহলে দেখো এটা হচ্ছে আমি এক্সট্রা করে অ্যাড করছি, কিন্তু আমাকে এটা চাইও নেই, চাইলে কিন্তু এতটুকুই, এটা হচ্ছে আমাদের এক্সট্রা অংশ, এক্সট্রা। সো তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি যে কিভাবে এই দুটো পাত্রের মধ্যে আমরা মিক্স করে সেখানে
মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করলাম এবং মিশ্রিত দ্রবণের পিএইচ কত। সো তোমরা এটুকু বুঝতে পারলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখো আমাদের সামনে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা। এই প্রশ্নটা দেখি, দেখো এটা একটা স্কুলের প্রশ্ন, বলা হচ্ছে যে এ বি পাত্র মিশ্রণের প্রকৃতি ও ঘনমাত্রা। তাহলে এই যে আবার আমরা খুব দ্রুত যদি অঙ্কটা করে ফেলি, স্যার এখানে আছে ফসফরিক অ্যাসিড H3PO4 প্লাস আমাদের সাথে আছে কি কি, আমাদের সাথে আছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে দেখো অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে লবণ পানি, তাহলে এই যে ধনাত্মক ক্যালসিয়াম ফসফেটের সাথে যুক্ত হবে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়ামের যোজনী কত 2, তাহলে এটা ফসফেটের কাছে যাবে, ফসফেটের কত 3, এটা ওর কাছে যাবে প্লাস পানি। তাহলে এবার আসো একটু সমতা করার পালা। তাহলে একটু সমতা করতে গেলে প্রথমে এখানে দেখো যে এখানে ক্যালসিয়াম কয়টা, 3টা, আর এখানে একটা, তাই 3 দিয়ে দিলাম। ওকে, তারপর যে কাজটা করতে হবে তোমার ক্যালসিয়ামটা ওকে করার পর তুমি একটু খেয়াল করো, এখানে ফসফরাস হচ্ছে ব্র্যাকেটের ভিতর 2, তার মানে 2টা, বাট এখানে কয়টা, একটা, সো 2 দিয়ে গুণ করো। আমার ফসফরাসও মিলে গেল, ক্যালসিয়ামও মিলে গেল। এবার আমি একটু হাইড্রোজেন দেখি, এখানে হাইড্রোজেন 6টা আর এখানে হচ্ছে হাইড্রোজেন কয়টা, 2টা, তাহলে আমি 3 দিয়ে গুণ করে দিই। যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার হাইড্রোজেন সংখ্যাও মিলে গেল। এখন আমি দেখি অক্সিজেন কয়টা, এখানে অক্সিজেন 3, এখানে হচ্ছে 4 দুগুণে 8, 8 এর 3 কত 11, এখানে কয়টা, এখানে 4, 4 দুগুণে 8, এখানে 3, অক্সিজেন এখানে 11টা মিলে গেল। ওকে, এবার আমরা এখানে আমাদের যে H3PO4 এটার মোল মানে 2 মোলের ভর, তোমরা এটা বের করবা, ইজিলি বের করবা। এখানে 2 মোলের ভর হবে যে 1 মোলের হচ্ছে তোমার টোটাল মেবি 98 গ্রাম, 2 দিয়ে গুণ করলে 196 গ্রাম। অঙ্কের সুবিধার্থে আমি তোমাকে মানটা ডিরেক্ট লিখে দিলাম, তুমি এটা বের করবা নিজের সমস্যা। ক্যালসিয়াম অক্সাইড 56, 3 দিয়ে গুণ করবা, এটা হবে যে 168 গ্রাম। ওকে ঠিক আছে, এটা আমরা সমতা করে বিক্রিয়াটার মধ্যে সমতাকৃত ভর লিখলাম। এখন কি কাজ করব, এখন আপনি এখন কি করবেন, এখন যে কাজটা করতে হবে, পদার্থ পরিমাণ দেওয়া আছে নাই, এই যে দেখো এই পাত্রে H3PO4 এর W বের করতে হবে। এই দেখো S 0.5 m, H3PO4 1 মোলের ভর হচ্ছে 98 ইন্টু আয়তন কত, আয়তন হচ্ছে 500 ডিভাইডেড বাই 1000। অনেক স্টুডেন্ট মনে করে এদিকে দুদিকে অ্যারো দিয়ে মানে এদিকে 250 এদিকে 250, না, এটার মিনিং হচ্ছে উভয় দিকে 500 500। সো এখান থেকে আমি ডব্লিউ এর মান বের করলাম 19.6 গ্রাম, এটা ক্যালকুলেটরের মান। তারপরে বি পাত্রে কি অবস্থা, বি পাত্রে কি আছে, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এই ক্যালসিয়াম অক্সাইডের ডব্লিউ সেম ভাবে বের করো, সেম। এস এর মান কত 0.5, এম এর মান 56, আয়তন কত 500 ডিভাইডেড বাই 1000, এবং এখানে আসবে তোমার 14 গ্রাম, 14 গ্রাম। সো এখানে ক্যালকুলেটর ব্যবহার করে এই কাজগুলো আমরা করে ফেলছি। এইখানে টোটাল তোমার কাজ হচ্ছে এখনো পর্যন্ত 2টা, এবার 3 নাম্বার কাজ, যেটা একদম বারবার আমরা করে আসতেছি, সেটা হচ্ছে বিক্রিয়া হতে। তাহলে বিক্রিয়া হতে তুমি কি লিখতে পারবা, দেখো তো, তুমি বিক্রিয়া হতে বলতে পারবা যে আমার যেহেতু এখানে মানে 196 গ্রাম ফসফরিক অ্যাসিডের সাথে 168 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, এখানে যে কোনো একটাকে তুমি মিলিয়ে লিখতে পারবা। যেমন আমি যদি বলি যে 168 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে 196 গ্রাম H3PO4 ফসফরিক অ্যাসিড, সুতরাং আমার কি টার্গেট, একে কত 196 ডিভাইড বাই 168, আর আমার এখানে ক্যালসিয়াম অক্সাইড যে 14, সেটাতে কত 14 গ্রামে কত বের করি, 196 ইন্টু 14 168। এটা যদি আমি ক্যালকুলেটর মারি এটা আমার আসবে যে 16.33 গ্রাম, 16.33 গ্রাম কিন্তু আমার ফসফরিক অ্যাসিড ব্যবহার হয়েছে, অথচ আমার ফসফরিক অ্যাসিডের পরিমাণ 19.6। সুতরাং কি বুঝলাম, অবশিষ্ট আছে, অবশিষ্ট H3PO4
অবশিষ্ট H3PO4 হচ্ছে 19.6 বিয়োগ 16.33, এটা বিয়োগ করলে তুমি পাবা 3.27 গ্রাম। এতটুকু কি পাচ্ছি আমি? অবশিষ্ট পাচ্ছি। এখন আমাকে বলছে যে মিশ্রণের প্রকৃতি, তো মিশ্রণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। এখন আমাকে যদি বলা হয় যে ঘনমাত্রা, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, আমি কিভাবে নির্ণয় করবো ঘনমাত্রাটা? এই দেখো, ঘনমাত্রা H সমান W/MB ইন্টু 1000, রাইট? সো ডব্লিউ কোনটা? যেটুকু অ্যাসিড রয়ে গেছে। দেখো তাহলে এই ডব্লিউ 3.27, এম ফসফরিক অ্যাসিড তো 98, আয়তন কত? এই যে দেখো, এখন আমরা এখানে আয়তনটা চিন্তা করব, এখানে আয়তন কোনটা চিন্তা করব? ডিভাইডেড বাই 98 ইন্টু আয়তন হচ্ছে দুইটা মিশ্রিত করলে 500, 500 কত? 1000, ঠিক আছে না? তার মানে এখানে হবে 1000, উপরেও 1000। তো আলটিমেটলি সব কিছু করার পর যেটা আসবে সেটাই রেজাল্ট। তোমার এখানে প্রায় আসবে 0.0, এগুলো ক্যালকুলেটর মারবা, যা আসে তাই অ্যান্সার। এগুলা হচ্ছে আমি সময়ের সেভ করার জন্য মোটামুটি অ্যান্সারগুলি সাজিয়ে রেখেছিলাম। এই যে ওভারঅল প্ল্যান তো এটা, ঠিক আছে? ওভারঅল প্ল্যান কি এটা? সো আমাদের শুরুতে যেভাবে আমরা চিন্তা করছি ওই স্টাইলে আমরা এগুলা কি করতেছি? সলভ করতেছি। এবার একটা আলাদা একটা প্রশ্ন আমরা পড়বো, এটা হচ্ছে ফরিদপুর জেলা স্কুলের। দেখো এখানে এই প্রশ্নটা একটু আরো ভিন্ন, আমরা এই জন্য এটা সলভ করবো। বলা হচ্ছে যে পাত্র 1-এর দ্রবণকে সম্পূর্ণরূপে বিক্রিয়া করানোর জন্য দ্বিতীয় পাত্রের দ্রবণের কত ঘনমাত্রার 250 ml আয়তনের দ্রবণ লাগবে। সো আমার যাই হোক, আমি আগে বিক্রিয়াটা করে ফেলবো, ঠিক আছে? আমার বিক্রিয়াটা হচ্ছে মূল কনসার্ন। আমার এখানে Na2CO3 সোডিয়াম কার্বনেট, বা এটাকে সোডা অ্যাশ বলে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড, লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড, এবং এটাকে আমি সমতা করব। সমতা করলে দেখা যাবে যে এখানে 2 হবে, আর হাইড্রোজেন 2 2 2, ঠিক আছে? সোডিয়াম এখানে একটা, তাই 2 হবে। এই তো মিলে গেল। হাইড্রোজেন কয়টা হলো? 2টা, এই 2টা মিলে, ওকে ঠিক আছে। যাক, এটা হচ্ছে কত? 106 গ্রাম। এটা 2 মোল, 1 মোল 36.5, 2 মোলে 73 গ্রাম। এখন কি করব? এখন যেটা করব, আমার এখানে কিন্তু এই এটার এটার ডব্লিউ এর পরিমাণটা আমি বের করব। সো আমি যদি বলি পাত্র 1-এর Na2CO3 এর ডব্লিউ ইকুয়াল টু, তো এস এর মান হচ্ছে 8, এস এম, এম মানে 106, বি 200 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে? সো এটা হবে গ্রাম এককে। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো যে 212 গ্রাম। আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করলে পাবো কত? 212 গ্রাম। সো দেখো, 1 নম্বর পাত্রে আমরা 212 গ্রাম। তুমি বলতে পারো ভাইয়া 2 নম্বর পাত্রে তো আমার কোনো রকমের পদার্থের পরিমাণ দিয়ে নাই, আমাকে যেহেতু দিয়ে নাই আমি এটাকে বের করব। কি বের করব? মানে এই 212 গ্রামের জন্য HCl কতটুকু লাগবে। সো বিক্রিয়া হতে তুমি একটা কথা লিখতে পারবা, বিক্রিয়া হতে লিখতে পারবা যে তোমার তো আগে HCl এর পরিমাণ লাগবে। তুমি বলতেছো যে 100, আমি যদি বলি 106 গ্রাম Na2CO3, এটার জন্য কতটুকু লাগবে? 73 গ্রাম HCl এটার জন্য লাগবে। সো আমি জানতে চাচ্ছি একে কত, আর আমার যে Na2CO3 212 গ্রাম আছে, এই 212 গ্রামের জন্য কত? 73 গুণ 212 ডিভাইড বাই 106। তারপর আমি এটাকে বের করার পর পেলাম যে ক্যালকুলেটর মেরে 146 গ্রাম HCl পেলাম। এই তো আমার এই দ্রবণটাকে সম্পূর্ণভাবে প্রশমিত করে ফেলার জন্য, মানে নিরপেক্ষ করে ফেলার জন্য আমার লাগবে 146 গ্রাম। এখন তোমাকে বলছে যে কত ঘনমাত্রার? 250 ml এর, মানে এটা যদি তোমার 250 ml হয় তাহলে এটা কত ঘনমাত্রা নিলে এটা 100% নিউট্রাল হবে। তাহলে আমরা সবাই জানি কি এস সমান W/MB ইন্টু 1000। সো আমি যদি এখানে ডব্লিউর মান 146 নিই,
আর HCl তো 36.5 এবং আমাকে বলছে 250 এবং সূত্রের কত 1000। তো আমি এগুলো ক্যালকুলেটর মারবো, মারলে আসবে যে আমার 16 মোলারিটি। অর্থাৎ আমি যদি 250 ml 16 ঘনমাত্রার বা 16 মোলারিটির দ্রবণ নিই তাহলে কি হবে? তাহলে আমাদের এই দ্রবণটা সম্পূর্ণভাবে প্রশমিত হবে। সম্পূর্ণ যদি প্রশমিত হয়ে যায় সেখানে কোনো লিমিটিং বিক্রিয়া থাকে না, মিশ্রণের প্রকৃতি হয় কি নিরপেক্ষ। সো এটাও একটা চমৎকার ম্যাথ ছিল, এই ম্যাথটা আমরা করলাম। এরপরে চলো আমাদের আরেকটা ম্যাথ, এটা হচ্ছে সরকারি করোনেশন বা মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনা। সো এই প্রশ্নটা আমরা একটু সলভ করে আসি। কি বলছে দেখো, বলছে যে 1 নং বিক্রিয়াটি সম্পূর্ণ করো এবং বিক্রিয়ায় যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় সেই পরিমাণ গ্যাস পেতে কত গ্রাম কপার কার্বনেট প্রয়োজন নির্ণয় করো। তাহলে আমি এত কথা বুঝি না, আগে যেটা বুঝার সেটাই বুঝে নিই। সেটা হচ্ছে যে আমার বিক্রিয়াটাকে আমি আগে দেখে নিই, আমার আগে বিক্রিয়াটাকে বুঝতে হবে। আমাকে বলছে যে এই অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এর সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া, তো বিক্রিয়া করলে কি হবে লবণ, তাহলে এই CH3COONA লবণ, সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে। তার সাথে কি উৎপন্ন হবে লবণের সাথে উৎপন্ন হবে যে কার্বন ডাই অক্সাইড এবং পানি, কার্বন ডাই অক্সাইড এবং পানি। সো দেখো আমরা এটাকে একটু মুছে দিই। ওকে, এই হলো আমার বিক্রিয়া। এখন বিক্রিয়াটাকে সমতা করো, সমতা করাটা খুবই জরুরি। যেহেতু এখানে সোডিয়াম দুইটা, এখানে একটা, 2 দিয়ে গুণ করো। এখানে এই সংখ্যাগুলো সবগুলাই বেড়ে গেছে তাই 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি, তারপরে মোটামুটি তুমি হিসাব করে দেখবে যে সবকিছু সমান সমান হয়ে গেছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। 1 মোল ইথানোয়িক অ্যাসিডের তোমার আণবিক ভর হচ্ছে তোমার 60 গ্রাম। সো 2 মোল মানে কত 120 গ্রাম। 2 মোল মানে কত 120 গ্রাম। আচ্ছা, এটা হচ্ছে 120 গ্রাম। Na2CO3 কত 106 গ্রাম। এখন বলছে যে আচ্ছা, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা বলছে যে বিক্রিয়াটি সম্পূর্ণ করা, বিক্রিয়ার যে পরিমাণ গ্যাস নর্মালি এই বিক্রিয়ায় তুমি পাচ্ছ কত 44 গ্রাম, 1 মোল যেহেতু 44 গ্রাম। ওকে, এখন তুমি আগে যে কাজটা করার সেটা হচ্ছে যে তোমাকে আগে লিমিটিংটা নির্ণয় করা উচিত। সো আমি যদি এখন লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার জন্য চিন্তা করি, এখানে অলরেডি দিয়ে আছে এটা 10 গ্রাম, এটা 6 গ্রাম, ঠিক আছে। এবং যদি যেহেতু দিয়েই দিছে তাহলে আমি একটু এভাবে লিখি যে 120 গ্রাম ইথানোয়িক অ্যাসিড, এই 120 গ্রাম ইথানোয়িক অ্যাসিড যেটা, এটার জন্য Na2CO3 লাগে 100 কত গ্রাম 6 গ্রাম, 106 গ্রাম Na2CO3 লাগে। তো সুতরাং একের জন্য কত 106 ডিভাইডেড বাই 120 এবং CH3COOH 10 এর জন্য কত লাগবে আমরা এটা বাইর করি, 106 গুণ 10 ডিভাইডেড বাই 120। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরে মেরে দিই তাহলে 8.8 আসবে, 8.83 8.83 গ্রাম। তাহলে এই 10 গ্রামের জন্য দরকার এটা 8 পয়েন্ট কত গ্রাম 83 গ্রাম। তো 8.83 গ্রাম দরকার, আর এখানে আছে এটা কত গ্রাম, এটা হচ্ছে তোমার 6 গ্রাম। বলছে যে বিক্রিয়া যে পরিমাণে গ্যাস উৎপন্ন হবে সেই পরিমাণ গ্যাস পেতে কত গ্রাম কপার কার্বনেট প্রয়োজন। আচ্ছা যাই হোক, এটা 10-এর জন্য এটা 8.83 গ্রাম দরকার। সুতরাং লিমিটিং হচ্ছে আমার Na2CO3, কারণ পর্যাপ্ত পরিমাণ নাই, এটা আছে 6, লাগবে 8.83। সো লিমিটিং এই যে আমরা বুঝতে পারলাম লিমিটিং হচ্ছে Na2CO3 সোডিয়াম কার্বনেট। তো লিমিটিং যেহেতু শেপ, তাহলে এই লিমিটিং থেকে আমি অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণ পাবো সেটা বের করতে পারবো। সো তাহলে আমার এবার উৎপাদকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নির্ণয়। সো আমরা ধারাবাহিক চিন্তা করলে এটা কার্বন ডাইঅক্সাইড কিভাবে নির্ণয় করব, এই যে Na2CO3 106 গ্রাম Na2CO3 হতে কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাবা, কার্বন ডাইঅক্সাইড পাবো 44 গ্রাম। ওকে, সুতরাং 1 থেকে কত 44 বাই 106 এবং আমার Na2CO3 আছে কত, আমার Na2CO3 আছে 6 গ্রাম। এই 6 গ্রাম Na2CO3 থেকে কত 44 গুণ 6 ডিভাইড বাই 106।
তো আমরা এটা ক্যালকুলেটরে একইভাবে মান বের করলাম 2.49 গ্রাম। 2.49 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, ভালো কথা। এখন তোমাকে বলছে যে যেই পরিমাণ গ্যাস উৎপন্ন হবে সেই পরিমাণ গ্যাসের জন্য কত গ্রাম কপার কার্বনেট প্রয়োজন। তাহলে এবার তো আরেকটা কথা অ্যাড করছে, আমরা যে ওই কথাটা দিকে যাই, কপার কার্বনেট। এই কপার কার্বনেট এটাকে ভাঙলে কপার অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। কপারের ভর কত জানো? 63.5। এটা একটু মনে রাখিও, কপার হচ্ছে 63.5। কপার যদি তুমি এক 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 মোল কপার কার্বনের যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে 123.5 গ্রাম। তাহলে এই 123.5 গ্রাম প্রয়োজন এক মোল কার্বন ডাইঅক্সাইড, মানে 44 গ্রামের জন্য। এটা বিক্রিয়া দেখে আমি বুঝতেছি। তো তাহলে আমি কিন্তু এখানে এই কথাটাকে সংযোজন করতে পারি কি, যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য কপার কার্বনেট লাগে সমান সমান 123.5 গ্রাম। তোমার উদ্দেশ্য কি? তোমাকে কতটুকু বলছে? তোমাকে তুমি কতটুকু পাইছো বিক্রিয়ায়? তুমি পাইছো 2.49। এই 2.49 কার্বন ডাইঅক্সাইডের জন্য কতটুকু লাগবে? তাহলে দেখো উপরে হবে 123.5 ইন্টু 2.49 ডিভাইডেড বাই আমার উৎপন্ন এই যে ডিভাইড বাই 44। সো এটা ক্যালকুলেটরের কাজ, ক্যালকুলেটর আসছে 7 গ্রাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, অঙ্কটা কিভাবে কি থেকে কি চাইছে। তাহলে আমরা লিমিটিং বের করার পর উৎপাদ বের করলাম, উৎপাদ বের করার পর তার সাথে আরেকটা যোগের কানেকশন, সেখান থেকেও আমরা কতটুকু কপার কার্বনেট লাগবে সেটাও বের করে ফেললাম। ওকে, আমাদের এর পরের প্রশ্ন খেয়াল করো, আমরা এর পরের প্রশ্ন দিকে যাব। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025। এটা হচ্ছে আমাদের কি দিনাজপুর বোর্ড 2025। দিনাজপুর বোর্ড 2025-এ আমার একটা প্রশ্ন আসছে। সেই প্রশ্নটা হচ্ছে আমাদের যে ম্যাগনেসিয়াম নাইট্রেট এই যৌগটা থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং এত উৎপন্ন হলো। তো এখানে আসলে দৃশ্য 2 এর বিক্রিয়ক পদার্থ অ্যানালার কথাটা আসছে। তো অ্যানালার বিষয়টা তো আমরা বুঝছি যে কোনো একটা বিক্রিয়ক পদার্থ যদি বিশুদ্ধ হয়ে থাকে তার থেকে তাহলে যে উৎপাদ উৎপন্ন হবে সেটা প্রায় বিশুদ্ধই পাবো। তো যাই হোক, এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেছে এবং সেটা 19 গ্রাম পাওয়া গেছে, এই কথাটা আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে। তো এখানে যদি আমাকে অ্যানালার মানে ম্যাগনেসিয়াম নাইট্রেট অ্যানালার কিনা বোঝার জন্য ম্যাগনেসিয়াম অক্সাইড যে আমি পরিমাণটা উদ্দীপকে বলা হচ্ছে পাওয়া গেছে, আমি বের করতে হবে যে এই পরিমাণটা কি আসলে অ্যাকচুয়াল পরিমাণটা সে পেয়েছে কিনা, নাকি কম পেয়েছে, শতকরা কতটুকু পেয়েছে। শতকরা 99% যদি উৎপাদ ঠিক থাকে তাহলে এটা কি ছিল? বিশুদ্ধ ছিল। যাই হোক, এত আমি ঝামেলা না গিয়ে প্রথমে আগে বিক্রিয়াটা করে ফেলি ভাই। আমি জানি যে কোনো দ্বিযোজী নাইট্রেটের ক্ষেত্রে, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, যে কোনো দ্বিযোজী নাইট্রেটের ক্ষেত্রে সমতাটা একই রকম। তো আমরা আগে যদি নাইট্রেট কোনো যৌগের ক্ষেত্রে চিন্তা করি কি উৎপন্ন হবে, এই যে এখানে যদিও দিয়ে দিচ্ছে ওনারা ধাতব অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস কি অক্সিজেন। এবং এই বিক্রিয়াটাকে আমরা যদি সমতা করি, একটু সমতাটাও শিখাই। যেমন দেখো, এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে 1, এখানেও 1, সমস্যা নাই। বাট এখানে নাইট্রোজেন 2টা, এখানে নাইট্রোজেন একটা, তাই 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করার পর আমার ম্যাগনেসিয়াম শেষ, নাইট্রোজেন। আচ্ছা, এখন যখন এখানে 2 দিয়ে গুণ করলাম তো আমার টোটাল অক্সিজেনের পরিমাণ কত? দেখো এখানে হচ্ছে অক্সিজেন 3 দুগুণে 6, এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4 এ 2 এ 6, 6 এ কত? 7। তাহলে আমি কিন্তু এখানে যদি এটাকে আমি ½ O2 লিখি তাহলে কিন্তু মিলে গেছে। আমরা সাধারণত এভাবে ভগ্নাংশ আকারে লিখবো না, কিভাবে লিখবো? তাকে আমরা পূর্ণ সংখ্যা আকারে। তাই এই হাফটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা করতে চাই, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে হাফ যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। সো 1 মোল। সো 2 দিয়ে কিন্তু সবাইকে গুণ করতে হবে, 2 2 হয়ে গেল। এখন এই ম্যাগনেসিয়াম নাইট্রেট এটা বিক্রিয়া সমতা করছি 2 মোল, এটাও কিন্তু 2 মোল, এটা 4 মোল, এটা হচ্ছে 1 মোল। ঠিক আছে, বিক্রিয়াটা আমরা বুঝতে পারলাম। এখন এই 2 মোলের মধ্যে যে মূলত যৌগটা ম্যাগনেসিয়াম নাইট্রেট, এতে যদি আমরা পারমাণবিক ভর সবগুলাকে
যোগ করি দেখা যাবে যে 2 মোলের পরিমাণ আসবে 296 গ্রাম। এটা হচ্ছে ক্যালকুলেটর করবা, কোনো ব্যাপার না, টেনশন করার কিছু নেই। 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে তোমার 40 গ্রাম, 2 মোল হচ্ছে তোমার 80 গ্রাম। ওকে, ঠিক আছে। এখন দেখো আমার কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ বলছে, তাই আমি ম্যাগনেসিয়াম অক্সাইডের কি পরিমাণ তাকে নিয়ে চিন্তা করব, তাই আমি এই দুইটার মান দিলাম। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে বিক্রিয়াকে সমতা করছেন, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে সমতাকৃত ভর লিখছেন। এবার হচ্ছে এখানে বিক্রিয়াটাতে তুমি অ্যাকচুয়ালি আসলে ম্যাগনেসিয়াম অক্সাইড কত পাবা এটাকে তুমি আগে জানা উচিত। যেহেতু আমার এখানে দৃশ্য 2 এ আমার ইনফরমেশন দেয়া আছে শুধুমাত্র এই ম্যাগনেসিয়াম নাইট্রেটের অণু সংখ্যা দেয়া আছে, ঠিক আছে না? কি সংখ্যা দেয়া আছে? অণু সংখ্যা দেয়া আছে। তো আমি এখান থেকে একটা জিনিস চিন্তাই করতে পারি, যেহেতু এটা 2 মোল, তোমার একটু খেয়াল করো, এটা যেহেতু 2 মোল, তা আমি 2 মোল এই কথাটাকে লিখতে পারি 2 × 6.023 × 10⁻23। অর্থাৎ ঠিক এই যৌগটার এতগুলা অণু যদি বিক্রিয়া করে তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড কত পাবো? 80 গ্রাম। তাহলে আমি লাইনটাকে এভাবে লিখতে পারি যে 2 × 6.023 × 10⁻23টি এই ম্যাগনেসিয়াম নাইট্রেট হতে কত পাবো? 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো। ওকে, সুতরাং একটি থেকে উপরে 80, নিচে 2 × 6.023 × 10⁻23। সুতরাং আমার এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেটের অনুসংখ্যা যেটা আছে সেটা লিখি না, কত? 3.0115 × 10⁻23। এতটির জন্য কত বের করব? 80 × 3.0115 × 10⁻23 divided by 2 × 6.023 × 10⁻23। ক্যালকুলেটরের কাজ। দেখা যাচ্ছে যে ক্যালকুলেটর যদি আমরা এটা দিই, এটা তাহলে এটা আনসার আসবে 20 গ্রাম। তার মানে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড এতগুলা অণু যুক্ত থাকলে 20 গ্রাম পাওয়া উচিত, কিন্তু পেলাম কত? 19 গ্রাম। সো আমি এবার উৎপাদের এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদ, আচ্ছা ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা কতটুকু পেল তার শতকরা, দেখো তার পাওয়া উচিত ছিল 20 গ্রাম, সেখানে পাইছি কত? 19 গ্রাম ইন্টু 100, এবং ক্যালকুলেটর মারছি, এটা আসছে কত? 95%। কি মনে হয় এনএলআর হবে? না স্যার। কেন এনএলআর গ্রেডের হবে না? কারণ এটা উৎপাদটা 95% বিশুদ্ধ। উৎপাদটা যদি 99% বিশুদ্ধ হতো তাহলে আমরা বুঝতাম যে ঠিক আছে, উৎপাদের প্রাপ্তি 99%, মানে হচ্ছে এই পদার্থগুলা বিশুদ্ধ ছিল। সো 95% আমার উৎপাদের শতকরা পরিমাণ, সুতরাং এটা এনএলআর কিনা বলছে এনএলআর হবে না। সো আমরা বুঝতে পারলাম এটাও এনএলআর হবে না। এরপর আমরা চলে যাব আমাদের আরেকটা প্রশ্ন, এটা ছিল দিনাজপুর বোর্ডের প্রশ্ন। তো খেয়াল করো এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রশ্ন। এখানে একটা প্রশ্ন করছে, এটা সেম, এখানে একটা অনুসংখ্যা, এটা একটা অনুসংখ্যা, এটা 2x, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে অ্যামোনিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়া, একটু খেয়াল রাখো, এটা হচ্ছে অ্যামোনিয়া। ওকে, এসটিপিতে x এর আয়তন 180 লিটারের অধিক, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। সো আমি আগে বিক্রিয়াটাকে একবার লিখি না, নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া। ওকে, এবং এখানে এটা 1 মোল, এটা কিন্তু 3 মোল, এটা উৎপন্ন হয়েছে 2 মোল। সো আমি কিন্তু যেহেতু অনুসংখ্যা দেওয়া আছে উদ্দীপকে, তাই বলতে পারি এখানে অনুসংখ্যা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যক, মানে ওই যে 6.023 × 10⁻23, এটা হচ্ছে 3 × নাম্বার অফ অ্যাভোগাড্রো। আমি একটু এভাবে করে লিখবো কারণ যাতে অঙ্কটা সহজে লেখা যায়। আচ্ছা ঠিক আছে, তো এখন আমার মূল পারপাস কি? বলছে যে ওই যে এক্স মানে অ্যামোনিয়া কি পরিমাণ উৎপন্ন হয়েছে, তো এটা একটু ডিপেন্ড করবে কে বিক্রিয়াটা শেষ করছে, মানে লিমিটিং বিক্রিয়কের উপর। সো আমার কিন্তু এবার টার্গেট কিন্তু ডাইরেক্ট লিমিটিং বিক্রিয়া। তো লিমিটিং বিক্রিয়া কীভাবে বের করবো? কোনো ভর দেওয়া নাই, ঘনমান, কিন্তু তো অনুসংখ্যা দেওয়া আছে। সো আমরা কিন্তু অনুসংখ্যা যদি চিন্তা করি একটা কথা বলতেই পারে, সেটা হচ্ছে যে 3 × নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এই যে 1 মোল, যেহেতু নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যক কি? নাইট্রোজেন। সুতরাং এই একটা হাইড্রোজেনের জন্য নাম্বার অফ অ্যাভোগাড্রো ডিভাইডেড বাই 3 × নাম্বার অফ অ্যাভোগাড্রো। তা আমাকে কতটুকু দেওয়া আছে?
আমাকে দেওয়া আছে যে নাইট্রোজেন পরিমাণ দেওয়া আছে তোমার 2 এই যে এটা দেওয়া আছে, আমি এটুকুর জন্য বের করবো 2.5 ইন্টু 10⁻25টির জন্য কতটা নাইট্রোজেন। ঠিক আছে, আহ, আমাদের আমাদের অ্যাকচুয়ালি এখানে যে পরিমাণটা দেওয়া আছে, আমরা যদি ওই পরিমাণটাকে চিন্তা করি, আহ, দেখো আমাদের এটা তো কিন্তু একটু একটু এখানে আমরা এখানে বের করব কোনটা, এই যে এটা 7.5 ইন্টু 10⁻24 এটার জন্য। ঠিক আছে, নাম্বার অফ অ্যাভোগাড্রো 3 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো ইন্টু 7.5 ইন্টু 10⁻24। ঠিক আছে, তুমি এভাবে জিনিসটাকে ডেটাটাকে ইনপুট দিবা, ইনপুট দেওয়ার পর তুমি একটা কি পাবা, মান পাবা। ঠিক আছে, মান পাবা, এখানে একটা মান পাবা, এই মানটা আমি ক্যালকুলেটর করি নাই, তুমি করে নিবা। আমি তুমি যদি ক্যালকুলেটর করো তুমি একটা ডিসিশন পাবা, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তুমি দেখবা যে এখানে বিক্রিয়ায় আমাদের দেখা যাবে যে আসলে আমাদের বিক্রিয়ায় যে হাইড্রোজেন তার অনুসংখ্যা কম। তুমি ক্যালকুলেটর মান করে দেখবা যে হাইড্রোজেনের সংখ্যা কম, সো হাইড্রোজেন হবে আমার কি লিমিটিং বিক্রিয়ক। যদি হাইড্রোজেন আমার লিমিটিং বিক্রিয়ক হয় তাহলে হাইড্রোজেন থেকে কিন্তু আমি চাইলে এক্স এর আয়তন বের করতে পারবো। তো এখন কিভাবে সেটা বের করবো, ধরো আমি যদি বলি যে বাকি জিনিসটা যেভাবে তুমি করবা সেটা হচ্ছে 3 × 6.02 3 × 10⁻23টি হাইড্রোজেন অণু থেকে আমরা পাচ্ছি, দেখো এটা কিন্তু 2 মোল, তাহলে আয়তন চিন্তা করলে 2 × 22.4 এসটিপিতে। ঠিক আছে, তাহলে 2 × 22.4। ওকে, সুতরাং আমি যদি বলি একটি হতে কত, আর আমার হাইড্রোজেন আছে কত 7.5 ইন্টু 10⁻24, এতটিতে কত 2 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 3 ইন্টু 7.5 ইন্টু 10⁻24। এটা ক্যালকুলেটর মারবা, ক্যালকুলেটর মারলে দেখবা যে এটা 180 থেকে বেশি হয়ে যায়। সো এটা একটু ভিন্ন ধারার অঙ্ক, আমরা নতুন করে শিখলাম যে অনুসংখ্যা দেয়া। তো অনুসংখ্যা দিয়ে আমরা অঙ্কটা করলাম, অঙ্কটা করে প্রথমে আমরা বুঝতে পারলাম যে লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন। তুমি এটা বের করবা ক্যালকুলেটর, আমি এটা ক্যালকুলেশন করে রাখি নাই। সো তুমি এটা ক্যালকুলেটরে বের করার পর তুমি দেখতে পাবা যে হাইড্রোজেনের সংখ্যা কম। সো হাইড্রোজেনের যেহেতু পরিমাণটা কম তাই হাইড্রোজেন হচ্ছে লিমিটিং, আর হাইড্রোজেনের উপর উৎপাদ পরিমাণ নির্ভর করবে। সুতরাং হাইড্রোজেন থেকে নরমালি পাচ্ছি আমরা 2 গুণ 22.4, আর যদি আমরা চিন্তা করি যেটুকু হাইড্রোজেন আছে অণু সেখান থেকে কতটুকু, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। সো এটা ছিল আরেকটা প্রশ্ন। তো এরপরে যদি আমরা যেতে চাই, আমাদের এরপরে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022। দেখো এখান থেকে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেই প্রশ্নটা হচ্ছে যে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও 300 গ্রাম HCl এর মধ্যে বিক্রিয়া করা হলো, কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। কি করবা, নরমালি আবার এদের মধ্যে বিক্রিয়া করাবা, সমতাকৃত ভর বের করবা, তারপর তুমি এখানে লিমিটিং বিক্রিয়ক বের করবা। লিমিটিং বিক্রিয়কের উপর ভিত্তি করে তুমি কার্বন ডাইঅক্সাইডের কত আয়তন সেটা বের করবা। যদি দেখা যাচ্ছে যে লিমিটিংয়ের পরিমাণ যদি কম থাকে তাহলে সেই পরিমাণ কমের কারণে কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না। কনসেপ্টটা একই রকম, জাস্ট আমি আবার বলতেছি, প্রথম হচ্ছে তুমি বিক্রিয়া করবা, বিক্রিয়া সমতাকৃত বিক্রিয়া করার পর তারপর তুমি লিমিটিং বিক্রিয়ককে বের করবা, লিমিটিং বিক্রিয়ক বের করবা। লিমিটিং বিক্রিয়ক বের করার পর উৎপাদ, মানে উৎপাদ যে পরিমাণ লিমিটিং বিক্রিয়ক ছিল তার থেকে কতটুকু উৎপাদ পাওয়া যায় সেটা বের করবা। তারপরে তুমি প্রত্যাশিত না পাওয়ার কারণ কি বলবা, ওই যে পদার্থ যেটা লিমিটিং বিক্রিয়ক তার পরিমাণ কম থাকায় কাঙ্ক্ষিত উৎপাদ পেলাম না। এভাবে কিন্তু আমরা জিনিসগুলো কি করতে পারি, পড়তে পারি। এরপরে আমরা দেখি আমাদের এরপরে প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ডের একটা প্রশ্ন। দেখো এটা একটা এমন প্রশ্ন যে স্টুডেন্টরা অনেক সময় জানতে চায় যে স্যার মূল সংখ্যা জানতে চাইছে। আমরা তো নর্মালি জানি যে মূল সংখ্যা n সমান কি W/m, ঠিক আছে না? তো এখানে কিন্তু বলা হয়েছে কি, দেখো যে 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছে। তো আমি তো বলতেই পারি 8 কে কার্বন ডাইঅক্সাইডের যে 44 দিয়ে ভাগ করলে তো রেজাল্ট হয়ে গেল না।
8কে যদি আমি 44 দিয়ে ভাগ করে দিই রেজাল্ট হয়ে গেল। কিন্তু প্রথম একটা কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে তোমাকে আগে নিশ্চিত হতে হবে। কি নিশ্চিত হতে হবে? যে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ। তুমি এই জিনিসটা এভাবে করলা, রিস্ক থাকে। তোমাকে আগে অঙ্কটা স্বাভাবিকভাবে করে লিমিটিং বিক্রিয়ককে বের করতে হবে। যদি লিমিটিং বিক্রিয়ক যদি কার্বন ডাইঅক্সাইড হয়ে থাকে তার মানে 8 গ্রাম এটা হবে। কিন্তু যদি লিমিটিং বিক্রিয়ক কার্বন ডাইঅক্সাইড না হয়, মানে যদি লিমিটিং বিক্রিয়ক কার্বন ডাইঅক্সাইড যদি না হয়, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কতটুকু ব্যবহার হয়েছে সেটা দিয়ে তোমাকে মোল সংখ্যা বের করতে হবে। তাহলে আমি আবার সহজ কথা বলতেছি। প্রথমে আমরা বের করব যে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক যেটা হবে, যদি কার্বন ডাইঅক্সাইড হয় তারা 8কে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করে দিব। আর যদি লিমিটিং বিক্রিয়ক কার্বন ডাইঅক্সাইড না হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড যতটুকু ব্যবহার হয়েছে, মানে টোটাল যতটুকু, তাকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করে দিব। এরপর চলো আমাদের এর পরের প্রশ্ন। এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজের একটা প্রশ্ন। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ যা যা করছি তার মতোই, যেখানে বলছে যে প্রমাণ অবস্থায় 20 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ এক্স প্রয়োজন। ঠিক আছে, এখানে আমার এই যে এক্স হচ্ছে কি বলে নাই, এটা লবণ, মানে তাহলে দেখো এটা সোডিয়াম কার্বনেট। সো এই যে কার্বন ডাইঅক্সাইড 20 লিটার পাওয়ার জন্য, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডকে এসটিপিতে 20 লিটার পাওয়ার জন্য কি পরিমাণ প্রয়োজন। সিম্পল, বিক্রিয়া করবা, বিক্রিয়া সমতা করবা, সেখান থেকে তুমি তোমাকে নর্মালি প্রশ্ন করছে কোনো কিছু, মানে এখানে নর্মালি জানতে চাইছে যে এটার 20 লিটার পেতে গেলে এটা কত। সো এটা নর্মালি সমতাকৃত করার পর যত আয়তন তার জন্য এটা কত লাগে, এভাবে তুমি নির্ণয় করে ফেলবা। আর বলছে 2 নং বিক্রিয়ক পদার্থ কি অ্যানালার কিনা। তো এখানে যে পরিমাণ অণু আছে, বুঝছো, এই পরিমাণ অণু থেকে তোমার যে কেসিএলটা এখানে লেখা আছে যে 20 গ্রাম পাইছে। তো আমরা এখানে জাস্ট বের করবো যে এটার যে পরিমাণ অণুটা দেওয়া আছে সেই পরিমাণ অণু থেকে কেসিএল কি পরিমাণ পাওয়া যাবে, এবং সেখান থেকে যদি উৎপন্ন এখানে যে পরিমাণ পাওয়া গেছে আর যে পরিমাণ পাওয়া উচিত তার যদি শতকরাটা যে 99% হয়, তাহলে হবে অ্যানালার। ওকে, এরপর আমরা যদি আরো দেখি আমাদের কি প্রশ্ন আছে। এরপর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। দেখো এখানে ক্ষার দেওয়া আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অম্ল দেওয়া আছে ফসফরিক অ্যাসিড। তো বিক্রিয়া করলে তো লবণ উৎপন্ন হবে, ঠিক আছে না, ম্যাগনেসিয়াম ফসফেট। সো প্রথমে তুমি বিক্রিয়া করে কি করবা, বিক্রিয়া আগের মতো সমতা করবা, তারপরে দুটি পদার্থের পরিমাণ বের করবা, তারপর লিমিটিং বিক্রিয়ক বের করবা, তারপরে উৎপাদ লবণের পরিমাণ, লিমিটিং থেকে উৎপাদ লবণ কতটুকু উৎপন্ন হবে সেটা বের করবে এভাবে। এরপরে আমরা যদি দেখি আমাদের এরপরের প্রশ্নটা হচ্ছে মণিপুর হাই স্কুল। দেখো এখানে ঠিক তোমার 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এবং 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করেছে। দেখো কার্বন ডাইঅক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট হবে, এটা 11 গ্রাম ব্যবহার করা হয়েছে, এটা ব্যবহার করেছে 8 গ্রাম। সো আমার আগে এখানে নিশ্চিত হতে হবে যে লিমিটিংকে, যদি কার্বন ডাইঅক্সাইডটা লিমিটিং হয়ে যায় তাহলে এই 11কে দিয়ে ভাগ, যদি সে লিমিটিং না হয়ে এটা লিমিটিং হয় তাহলে ওর সাথে ও কতটুকু ব্যবহার হয়েছে, যতটুকু ব্যবহার হয়েছে তাকে আণবিক ভর দিয়ে ভাগ। একদম ইজি, আমরা এটা নিজেরা করে নিব। তারপরে আমরা একটা প্রশ্ন দেখছি রাজশাহী ক্যাডেটের। এখানে বলছে যে সোডিয়াম কার্বনেট আছে, HCl আছে, বলছে দুটি পাত্র মিশ্রিত করলে কত লিটার গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এখানে তো সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করলে HCl গ্যাস উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তা আমার এখানে প্রথম কাজ হচ্ছে আবার ওই সমতা করব, তারপরে এখানে দুটি পাত্রের ডব্লিউ বের করব, তারপরে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বের করব, তারপর এই যে লিমিটিং বিক্রিয়ক থেকে বিক্রিয়া অনুযায়ী আমি গ্যাসের পরিমাণ বের করে ফেলবো, সিম্পল। এরপরে আমরা যদি যাই, এরপরে দেখো পাবনা ক্যাডেট কলেজ একটা প্রশ্ন। এখানে কিন্তু বলা হচ্ছে যে Na2CO3 ও HCl কে মিশ্রণ করা হলো। তাহলে Na2CO3 ও HCl দুটা যদি মিশ্রিত করি তাহলে কিন্তু আমরা জানি সেখানে লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড। তার মানে পি কি, পি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পি হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। ওকে, বলা হচ্ছে যে 38.5 গ্রাম এই কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। এখন তুমি কি করবা,
এখানে এই দুটার মধ্যে যে বিক্রিয়া হয়েছে ওই যে আবার প্রথম কাজে তুমি এখানে লিমিটিং বিক্রিয়ক বের করবে ভাই, তোমাকে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। লিমিটিং বিক্রিয়কটাকে বের করে তুমি দ্বিতীয় ডিসিশনে যাবা যে উৎপাদ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কতটুকু পাওয়া উচিত ছিল, তারা বিক্রিয়া করলে কতটুকু কার্বন ডাই অক্সাইড মানে কতটুকুটা বের করবা যে গ্রামে কত গ্রাম। দেন এখানে পাইছো এত, তুমি যত পাওয়া উচিত তার সাথে শতকরা বের করবা, যদি সেটা 99% হয় তাহলে সেটা কি হবে অ্যানালার হবে। সো এখানে বলছে তাদের শতকরা, উৎপাদের শতকরা, উৎপাদটা যে পেলাম এটা শতকরা কতটুকু পেলাম। এরপর চলো আমরা সিলেট ক্যাডেট কলেজে একটা প্রশ্ন দেখি। এখানে কি বলছে দেখো, বলা হচ্ছে যে ওই একই রকম হুবহু একই রকম। তারপর দেখো তো আদমজি ক্যান্টনমেন্ট বলছে যে 40 গ্রাম লবণের জন্য মানে এই উদ্দেশ্যে 40 গ্রাম লবণের উদ্দেশ্যে KOH আর H2S উপরে বিক্রিয়া করা হলো। লবণ হচ্ছে পটাশিয়াম সালফেট। তো বলছে উদ্দীপকে উল্লেখিত পরিমাণ উৎপাদ পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সো এখানে আসলে মূল টার্গেটটা হচ্ছে যে তোমাকে প্রথমে বিক্রিয়াটাকে সমতা করবা, সমতা করার পর এখানে পরিমাণ অলরেডি 40 কি আছে দেয়াই আছে। তুমি বিক্রিয়া থেকে যে কাজটা করবা যে 40 গ্রাম লবণের জন্য তুমি বের করবা যে কি পরিমাণ KOH দরকার এবং কি পরিমাণ H2SO4 দরকার। তাহলে প্রথমে তুমি 40 গ্রাম লবণের জন্য কি পরিমাণ KOH পরিমাণ বের করতে হবে, তারপরে কি পরিমাণ H2SO4 ব্যবহার করতে হবে। এখন দুটা পরিমাণ বের করার পর তুমি বুঝতে পারবা যে 40 গ্রাম ব্যবহার করার জন্য এখানে কোন জায়গায় পরিবর্তন করতে হবে, মানে কোন জায়গায় অতিরিক্ত যোগ করতে হবে। বাড়ির কাজ করবা, করলে ব্রেন খুলে যাবে। ওকে, এরপরে দেখো আমরা বিকার্বনেশন নন স্কুল ক্লাস একটা প্রশ্ন দেখতেছি। এটা সেম আরেকটা Na2CO3 এর সাথে নাইট্রিক অ্যাসিড, সো সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হবে। তো বলছে যে কি পরিমাণ লবণ, সেম বিক্রিয়া সমতা করব, তারপরে ডব্লিউ এর মান বের করব, তারপর লিমিটিং বিক্রিয়কের মান বের করব, তারপর লিমিটিং বিক্রিয়ক থেকে লবণের পরিমাণ বের করব। ওকে, এরপরে আমরা দেখি কি আছে এরপর আমাদের প্রশ্ন। এরপর আমাদের কোনো প্রশ্নই নেই। সো দেখো আমরা আজকে একটা বড় ক্লাস করে ফেললাম, যে ক্লাসে আসলে অনেক বড় বড় ম্যাথ ছিল। আমি চেষ্টা করেছি অনেকগুলা পড়াকে একসাথে সহজ করতে। তোমরা একটা কাজ করবা যে সুন্দরভাবে সবগুলা ম্যাথ নোট করে ফেলবা, এবং আমি যেগুলো বাড়ির কাজ দিয়েছি ওগুলা করবা, এবং কোনোটা যদি প্রবলেম লাগে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। অ্যান্ড লাস্ট কথা হচ্ছে যেটা, তোমাকে সেলফ স্টাডি করতে হবে। এই ম্যাথগুলো এত বড় যে একটা ম্যাথ করতে মিনিমাম 10 মিনিট লাগা উচিত, সেটাকে আমরা একটা সুন্দর গুছিয়ে খুবই স্বল্প সময়ের মধ্যে করে ফেললাম। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করেছো, এবং কোনো প্রবলেম হলে আমার সাথে কথা বলবা, ইনশাআল্লাহ ইনস্ট্যান্ট সমাধান পেয়ে যাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।